আচ্ছা, সো আজকে এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সাইরাস বেক অ্যালগরিদম। সাইরাস বেকে যাওয়ার আগে আমি একটু ছোট একটা জিনিস বলি। সেটা হচ্ছে আমাদের লাস্ট যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কোহেন সাদারল্যান্ড ক্লিপিং অ্যালগরিদম, যেটা সেটা। এখন কোহেন সাদারল্যান্ডের কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? আমরা একটা এক্সাম্পল এখানে দেখেছিলাম। এই এক্সাম্পলে আমি এখানে একটু দেখাই। এখানে একটা এক্সাম্পল ছিল, ইয়েস, এটা। সো এখানে দেখেন, এই এক্সাম্পলটাতে যেটা দেওয়া আছে এই স্লাইডে, সো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে প্রথমে এটা দেখাচ্ছিল, মনে করেন আউটপুট 1 আর আউটপুট 2 দুটো পয়েন্টের জন্য বের করেছি। এটার জন্য মনে করেন দুটো এসেছে, এবং যেহেতু নন জিরো এসেছে সো আমরা এটাকে হচ্ছে অ্যান্ড করলাম, এবং অ্যান্ড যখন করলাম ও আমাকে সবগুলো কিন্তু জিরো দিয়েছে। ঠিক আছে, সো জিরো দিল। জিরো দেওয়ার পর যখন আমি আউটপুট 1 এর মানে যেহেতু নন অ্যান্ড করে আমরা এখানে জিরো পেয়েছি, তো এর পরের স্টেপ কি হওয়া উচিত? আমার আউটপুট 1 থেকে এই যে এখানকার এই আউটপুটটা, প্রথম আউটপুট যেটা সেটা, এখান থেকে আমাকে 1টাকে রিমুভ করা দরকার। সেটাকে আমি রিমুভ কিভাবে করব? যে এই জায়গাটা যেহেতু টিবিআরএল, এটা হচ্ছে বি, তার মানে এটা হচ্ছে আমার কি ওয়াই মিনকে ক্রস করে নিচে চলে গিয়েছে। এই 1টা দেখে আমি এটা বুঝছি। তো এখানে আমরা যদি ওই পয়েন্টটা ওয়াই মানে ওই পয়েন্টের জন্য আমরা যদি ওয়াই মিনকে ওই ওয়াই মানে ওয়াই মিনটা বসাই দিই, এবং ওয়াই মিন ওই পয়েন্টের ওয়াই এর ভ্যালু যদি ওয়াই মিন হয় এবং ওই পয়েন্টের এক্স যদি আমি বের করি, তাহলে মনে করেন আমরা একটা নতুন পয়েন্ট পাচ্ছি। তো ওই নতুন পয়েন্টে যখন আমি আউটপুট মানে করব, তখন হচ্ছে আউটপুটটা আসছে এটা, এবং আউটপুট 2 যেটা মানে পরের আরেকটা পয়েন্ট যেটা ছিল ওটার আউটপুট হচ্ছে 1001। তো এই দুটোর যখন আমি আবার অ্যান্ড করছিলাম তখন কি হচ্ছিল, এখন আমার কিন্তু আবার অ্যান্ড এর রেজাল্ট একটা নন জিরো আসলো। তো যখনই আমরা অ্যান্ড এর রেজাল্ট নন জিরো আসছে তার মানে কি কমপ্লিটলি আউটসাইড। তাহলে এখানে আমার কি সমস্যা হচ্ছে? আমার সমস্যাটা হচ্ছে যে এটাতে তো আমার যেহেতু কমপ্লিটলি আউটসাইড, এটার জন্য কি আমাকে দুইবার মানে এখানে তো একবার দেখা লাগলো অ্যান্ড করার পর জিরো এসেছিল, তখন আমি বললাম যে না পার্শিয়ালি হতে পারে। যে আমি যে এর আগে বলছিলাম যে পার্শিয়ালি হতে পারে, হবেই, এটা আমি ফার্স্ট বারে আমি বলে দিতে পারছিলাম না। এটার জন্য আমাকে কয়েক ইটারেশন বের করার পর আমাকে তখন আমাকে মানে আসলে রেজাল্ট আসছে কমপ্লিটলি আউটসাইড। সো যখনই যদি আমার মানে কমপ্লিটলি আউটসাইডই হয়, তাহলে আমার তো এখানে প্রথমবারই যদি চলে আসতো তাহলে তো আমার সুবিধা হতো। এটা হচ্ছে একটা প্রবলেম যে আমাকে যখন কমপ্লিটলি আউটসাইডই আসছে আমাকে প্রথমবার এখানে পার্শিয়ালি দেখাচ্ছে, তো তারপর যখন আমি আবার ক্যালকুলেট করতে যাচ্ছি, ক্যালকুলেট করে আসলে রেজাল্ট আসলে পাচ্ছি যে কমপ্লিটলি আউটসাইড। তো এটা আমার একটা সমস্যা। আরেকটা সমস্যা সাইরাস বেকের, সরি সাইরাস বেক বলছি, এটা হচ্ছে আমার কোহেন সাদারল্যান্ডের প্রবলেম। সেটা হচ্ছে আমার এখানকার উইন্ডোটা সব সময় রেক্টেঙ্গেল। আমার রেক্টেঙ্গেল ছাড়া অন্য কোনো উইন্ডোর জন্য আমার এই অ্যালগোরিদমটা কাজ করবে না। এই দুটো হচ্ছে আমার মেইন প্রবলেম। কারণ আমাদের সবসময় যে উইন্ডো এভাবে রেক্টেঙ্গেলই হবে সেটা কিন্তু কোনো মানে নেই। অন্য কোনো যে কোনো টাইপেরই হতে পারে। কিরকম? ধরেন আমার একটা ট্রায়াঙ্গেল হলো, বা হেক্সাগন হলো, অক্টাগন হলো, সেরকম মানে যে কোনো ডিজাইনের মানে শেপের হতে পারে। বাট আমার এই যে কোহেন সাদারল্যান্ড যেটা, সেটা শুধুমাত্র আমার একটা রেক্টেঙ্গেল উইন্ডো যেটা সেটার জন্য কাজ করবে, অন্য কোনো উইন্ডোর জন্য কাজ করছে না। তো এগুলোই হচ্ছে আমার এই অ্যালগোরিদমের মেইন ড্রব্যাক বলা যায়। এখন আমরা যদি নতুন একটা অ্যালগোরিদম শিখবো, দেখি এখানে এটা সলভ করা যায় কিনা। তো এই অ্যালগোরিদমটা হচ্ছে আমার সাইরাস বেক অ্যালগোরিদম। সাইরাস বেক দিয়ে কি তাহলে যে কোনো শেপের উইন্ডো করা হ্যাঁ যায়? হ্যাঁ 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 হ্যাঁ, বিভিন্ন মনে করেন অনেক ধরনের আমরা পলিগন টলিগন মানে অনেক কিছু দিয়ে আমরা এটা আমরা ইউজ করতে পারি, যে কোনো শেপ দিয়ে। এটার ক্ষেত্রে তাহলে মানে মিস আমাদের কোহেন সাদারল্যান্ড কোহেন সাদারল্যান্ডে তাহলে আমরা মিস পারতাম না। আগেরটাকে কোহেন সাদারল্যান্ডে শুধুমাত্র আমাদের রেক্টেঙ্গেল আমরা ইউজ করতে পারতাম, মানে আমাদের উইন্ডোটা যদি এরকম রেক্টেঙ্গুলার হয় তাহলে আমরা এই অ্যালগোরিদমটা ইউজ করতে পারবো, কোহেন সাদারল্যান্ড। বাট অন্য যদি শেপের হয় তাহলে আমরা কোহেন সাদারল্যান্ড আর ইউজ করতে পারছি না। ঠিক আছে?
Yes, ma'am. ওকে, এখন আমরা যেটা বললাম যে আমরা এখন সাইরাস বেক সেটা আমরা একটু দেখবো। তো সাইরাস বেক প্রথমে বললাম যে এটাতে আমার রেক্টেঙ্গেল বাদেও বাকি যদি অন্য শেপের হয়ে থাকে, মনে করেন অক্টাগন, পেন্টাগন, হেক্সাগন যা যা হোক, সেগুলো আমার এই ক্লিপিং অ্যালগরিদমের দিয়ে আমরা ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে আমার ওই অ্যালগরিদমটা কিভাবে করতে হবে প্রথম থেকে আসি। তাহলে আমি যেটা বললাম, এটার প্রথম সুবিধা হচ্ছে আমরা যে কোনো শেপের, আচ্ছা একটু মিউট করি কারণ আচ্ছা, সো আমরা যে কোনো শেপের আমরা এখানে ক্লিক করতে পারবো, যদি মানে উইন্ডোটা যদি যে কোনো শেপের হয় আমরা এখান থেকে এটা ক্লিক করতে পারছি। এখন আমি যেটা বলছি, যে কোনো শেপ বলতে আসলে যে কোনো শেপ না, আমি বলছি যে রেক্টেঙ্গেল ছাড়াও আরো অনেক শেপের যাবে। এখন সেই শেপগুলো অবশ্যই কনকেভ টাইপের শেপ হতে হবে, তাই সেই শেপগুলো কনকেভ টাইপের শেপ হতে পারে, কিন্তু কনভেক্স শেপ যেগুলো সেগুলো হতে পারে না। কনকেভ শেপ কি রকম, মনে করেন আমি একটা এইরকম আঁকছি, এটা, তো এটা আমার কনকেভ না কনভেক্স, এটা একটা। আরেকটা মনে করেন আমি আঁকলাম এইরকম, এইরকম একটা আছে। তো আমার এই যে এই শেপটা দেখেন কি, 1 2 কয়টা আছে দেখেন এখানে সাইড, 1 2 3 4 5 6 7 8। সো আমার এটা হচ্ছে আমার অক্টাগন একটা। সো এই যে অক্টাগনটা আমি এঁকেছি, এটা আমার কনকেভ। আর এই যে এখানে আমি একটা শেপ এঁকেছি, এটা হচ্ছে কনভেক্স একটা শেপের। কিভাবে মানে কেন আসলে এটাকে আমি কনভেক্স, এটাকে আমি কেন কনভেক্স মানে কনকেভ আর এটা কনকেভ আর কনভেক্স কেন বলছি সেটা দেখেন, আমি এখানে দেখাই কনকেভ, আমি কি কনভেক্স, আমি মনে হয় একটু উল্টো বলে ফেলেছি এখানে। সরি, আমি এখানে একটু উল্টো বলে ফেলেছি। এটা হচ্ছে আমার কনভেক্স আর এটা হচ্ছে আমার কনকেভ। তো আমাদের সাইরাস বেগ যেটা, সেটা দিয়ে আমরা কনভেক্স যেটা সেটাকে আমরা করতে পারবো। এটা অন্য কালার দিয়ে দিই, কনভেক্স, এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে দিই। সো আমাদের এইরকম যেটা কনভেক্স টাইপের শেপ, সেগুলো হচ্ছে আমরা সাইরাস বেগ দিয়ে সলভ করতে পারবো, এই যে এইরকম টাইপের শেপ। আর কনকেভ যেগুলো সেগুলোকে আমরা পারবো না। ঠিক আছে, আমি প্রথমবার একটু ভুল করে মানে ভুল বলে ফেলেছিলাম, সেটা এটা হচ্ছে মেইনলি কনভেক্স, এটা হচ্ছে কনকেভ। কনভেক্স টাইপের যেগুলো মনে করেন আমাদের উইন্ডো আছে সেগুলোকে পারবো, কিন্তু কনকেভ গুলোকে আমরা পারবো না। কেন কোনটাকে মানে কেন পারবো না সেটা আপনারা একটু কনভেক্স কি কনকেভ কি সেটা মানে ডিফারেন্ট কেন সেটা একটু দেখতে পারেন। আমি আজকের এটাতে আমি এক্সটেন্ড করতে চাচ্ছি না ভিডিও, সেজন্য বুঝাবো না, হয়তো ক্লাসে আমি বুঝিয়ে দিতে পারি। সো এইটা হচ্ছে এখানে এতটা ইম্পর্টেন্ট এখন এই পার্টে না, আমি তাহলে একটু আগাচ্ছি। তাহলে আমাদের কিরকম টাইপের শেপ করা যেতে পারে, আমাদের কিন্তু এখানে রেক্টেঙ্গেল শেপ সেটাও যাবে, কনভেক্স বলতে এইরকম যে কোনো একটা শেপ, অক্টাগন, হেক্সাগন, পেন্টাগন যেরকমই বলেন সবই আমার যাবে, সবগুলো মেনলি কনভেক্স এর মধ্যেই পড়ে। কিন্তু কোনো ধরনের কনকেভ শেপ গুলো আমরা এটা দিয়ে করতে পারবো না। এখন আমরা এখানে আসি সাইরাস বেক অ্যালগরিদম। আমাদের এর আগে যেই অ্যালগরিদম গুলো মেইনলি শিখেছি বা সলভ করেছি, আমাদের যখন লাইন ইকুয়েশন লাগতো, আমরা কিরকম লাইন ইকুয়েশন ইউজ করতাম, mx প্লাস c। আমরা এইরকম একটা স্লোপ আর
স্লোপের মেইনলি আমরা একটা লাইন ইকুয়েশন ইউজ করতাম না, y ইকুয়াল টু mx প্লাস c। আমরা এখানে এসে প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন ইউজ করব। সো প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন এখানে একটা দেওয়া আছে, এটাই হচ্ছে আমার প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। মানে এটা কিভাবে আসলো আমরা একটু দেখি। এটার ক্ষেত্রে প্রথমে মনে করেন আমার এখানেও আমাদের কি হতো, y ইকুয়াল টু mx প্লাস c। এখানে আমাদের x এর কিছু মানে দুটো মেইনলি ধরেন আমার এর আগের ক্ষেত্রে কি পেতাম, আমার দুটো পয়েন্ট থাকতো। সো দুটো পয়েন্টের মনে করেন প্রথম একটা লাইন যদি ইকুয়েশন আমাদের আঁকতে হতো, একটা x এর জন্য মেইনলি আমরা y পেতাম এই লাইন ইকুয়েশনের ক্ষেত্রে, y ইকুয়াল টু mx প্লাস c। x হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, ওই x এর জন্য আমি একটা y ভ্যালু পেতাম। সাইরাস বেকে মনে করেন যখন আমি আসছি, মনে করেন এখানেও আমার কি হচ্ছে, আমি এই সাইরাস বেকে বলতে প্যারামেট্রিক ইকুয়েশনে যখন মেইনলি আমরা যাব, তখন আপনারা যেটা দেখতে পারেন সেটা হচ্ছে আমাদের এখানেও দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট কি, এই পয়েন্টটা মনে করেন আমার p1, এই পয়েন্টটা হচ্ছে আমার p1, আর এই পয়েন্ট যেটা সেটা মনে করেন আমার p2। এই পয়েন্টটা প্রথমে আপনারা মনে করেন লাইন নাই, জাস্ট পয়েন্ট আছে। আমি এখানে লাইনগুলো কেটে দিচ্ছি, পয়েন্টগুলো রাখছি। দুটো পয়েন্ট p1 আর p2, দুটো পয়েন্ট আছে। এখন আমরা এটাকে যদি ভেক্টর হিসেবে মানে চিন্তা করি তাহলে কিরকম হবে, এটাকে কি ভেক্টর বলে? কি ভেক্টর বলে এগুলোকে? ম্যাম মনে পড়তেছে না। আচ্ছা, মনে করে আমাকে ক্লাসে বলবেন। সো এখানে আমরা কি করছি দেখেন, দুটো পয়েন্ট আছে x x p1 p2, এটা হচ্ছে x0 y0, এটা হচ্ছে x1 y1। সো আমরা এই পয়েন্টগুলোকে কিন্তু মনে করেন আমরা ভেক্টর আকারেও লিখতে পারি। ভেক্টর আকারে যদি মনে করেন আমার একটা পয়েন্ট, ম্যাম এটা কি কলাম ভেক্টর? কলাম ভেক্টর বলতে দেখেন, কলাম ভেক্টর, হ্যাঁ কলাম ভেক্টরই। যদি একটা পয়েন্টকে যদি আমরা একটা ভেক্টর আকারে লিখি কিরকম হবে বলেন তো, x0 y0 এরকম না? এই পয়েন্টটাকে যদি আমি একটা ভেক্টরে যদি আঁকি, তাহলে এই ভেক্টরটা কি হবে, x0 y0। আর এই পয়েন্টটা যেহেতু x1 y1 ছিল, একে যদি আমি ভেক্টর আকারে লিখি কি হবে, x1 y1। এইভাবেই তো আমাকে লিখতে হবে। তো তাহলে কি হচ্ছে, আমার এই ভেক্টরটা যেটা সেটা হচ্ছে p0 ভেক্টর, এটা হচ্ছে আমার p1 ভেক্টর। কোথা থেকে যাচ্ছে, এই পয়েন্ট আমার কত, 0,0। ঠিক আছে, সো আমার ভেক্টরের রুলগুলো কি আপনার মনে আছে? এখন মনে করেন p1 থেকে আমি p2 এর দিকে আমি একটা ভেক্টর রাখছি। ভেক্টরটার নাম মনে করেন এই ভেক্টরটা হচ্ছে আমার d। এটাকে আমি অন্য কালার করে দিই। ওকে, সো কি করছি, p1 থেকে p2 এর দিকে আমি একটা ভেক্টর দিচ্ছি, ভেক্টরটা হচ্ছে d। তাহলে ভেক্টরের যোগের কথা মনে আছে? দেখেন কিভাবে আমরা লিখতে পারি, p0 প্লাস d ইকুয়াল কি হবে, p1। ইয়েস, তো p0 প্লাস d এটা হচ্ছে কি p1। তাহলে আমরা যদি d টা বের করতে চাই যে d টা কত, d টা ভেক্টরটা কত, d মানে কি, d টা মেইনলি হচ্ছে আমার দুইটা পয়েন্টের ডিসটেন্স, যেটা পয়েন্টের হচ্ছে আমার ডিসটেন্স মেইনলি, সেটাই হচ্ছে আমার এই ভেক্টরটা যেটা সেটা। তো আমি যদি এখানে p0 বা p1 যেটাই হোক, এখানে p2 হবে, p2 হবে বা p1, এখানে p1 হবে, p1 p2, তাহলে আমার ওটার সাথে মিলবে। আর এখানে p1। ওকে, সো আমার এখানে মনে করেন p1 হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে p0 একটা ভেক্টর। এখন আমরা এখানে যদি এই ভেক্টরের যোগের অনুযায়ী করি, তাহলে p0 প্লাস d ইকুয়াল হচ্ছে আমার p1 ভেক্টর, এই যে আমরা এখানে লিখেছি। তো d টাকে যদি আমি লেফট সাইডে মানে এখানে আনি, p0টাকে যদি এই পাশে নিয়ে যাই,
তাহলে ডি ইকুয়াল কি হবে p1 মাইনাস p0। এটা আমরা ভেক্টরের যোগ ওই সূত্র থেকেই আসলে আমরা পাই। তো তাহলে ডি ইকুয়াল কি বলছি আমি, ডি ইকুয়াল কি হবে p1 মাইনাস p0। p1 টা কি পয়েন্ট আকারে লিখলে আমরা এভাবে পাই, বাট আমরা যদি ভেক্টর আকারে লিখি p1 টাকে তাহলে কি পাই x1 বাই y1। আর p0 টাকে কিভাবে লিখতে পারি x0 বাই মানে বাই বলতে হচ্ছে নিচে x0 y0 এভাবে লিখতে পারি, তাই না? তো দুটো ভেক্টরের আমরা বিয়োগ কিভাবে করতে পারি, x যে উপরে দুটো এটারও আমি বিয়োগ করব, সো x1 মাইনাস x0 y1 মাইনাস y0। সো আমি d এর ভ্যালু হচ্ছে এটা পাচ্ছি। ঠিক আছে, ডিটা পর্যন্ত বের করা আছেন? Yes ma'am, yes ma'am. আচ্ছা, সো আমরা ডি একটা মনে করেন ভেক্টর যেটা সেটা পাচ্ছি, এই যে এই ডিটা আমি অনেক জায়গায় হয়তো বা এই যে ভেক্টর সাইনটা দিতে পারিনি, একটু দেওয়া এখানে একটু সমস্যা, সেই জন্য কিছু কিছু জায়গা হয়তো বা মিস গিয়েছে, তো ওগুলো একটু ঠিক করে দেখবেন। তাহলে কি হচ্ছে আমরা মনে করেন ডি কি পাচ্ছি এই দুটোর যেটা বিয়োগফল সেটা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি অথবা মনে করেন কমা কমা দিয়েও এভাবে লিখতে পারি যে x1 মাইনাস x0 কমা y1 মাইনাস y0, এটাকে আমরা জাস্ট এভাবেও লিখতে পারি, এই যে এভাবে। এখন আপনারা ভাবছেন যে এর আগে যদি মনে করেন আমরা এই যে y ইকুয়াল টু mx প্লাস c অথবা লাইনের এই পয়েন্টের ইকুয়েশন দিয়ে করেছিলাম, এখন আমি ভেক্টরে কেন আসলাম? ভেক্টরের ম্যানিপুলেশন বা যোগ বিয়োগ বা যাই করেন না কেন এগুলো আসলে অন্যান্য জিনিসের চেয়ে ইজিয়ার। আপনারা যখন অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম ধরেন ওগুলোতে করতে যাবেন তখন দেখবেন যে ওগুলো আসলে ভেক্টর বা ওগুলো দিয়েই কিন্তু করেছে, সেগুলো আসলে ম্যানিপুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ মানে গুণ যাই বলেন না কেন সবকিছু অন্যগুলোর চেয়ে ইজিয়ার হয় ভেক্টরের ক্ষেত্রে, সেজন্য আমরা মিলি ওখান থেকে ভেক্টর এখানের ক্ষেত্রে আসলাম। ঠিক আছে, আপনাদের কি তাহলে ডি এর ভ্যালুটা মনে আছে? দেখেন ডি এর ভ্যালুটা কি হচ্ছে x1 মাইনাস x0 কমা y1 মাইনাস y0, এখান থেকে মেইনলি আমরা এখানে লিখেছি। আচ্ছা, সো এর আগে আমরা ভেক্টরের কি দেখলাম, ভেক্টরের যোগ দেখলাম তাই না? ভেক্টরের যোগের সূত্র অনুযায়ী বললাম যে p0 প্লাস d ইকুয়াল p1, আমরা এটা আমরা জানি। এখন আমরা কি এটা জানি মনে করেন আমার যে ভেক্টরটা ডি ছিল এই যে এই লালটা এখানে রেড কালারের যেটা এতটুকু সেটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ডি ভেক্টরটা। সো এই ডি একটা ভেক্টরের সাথে কোনো একটা যদি আমি ভ্যালু গুণ করি তাহলে কি হয়, ভেক্টর তো এই দিকে যাচ্ছে, দিকটা তো ঠিকই থাকে তাই না? জাস্ট মনে করেন একটা স্ট্রেচ হচ্ছে, মনে করেন যদি আমি বড় মানে ওয়ানের চেয়ে কোনো বড় ভ্যালু গুণ করি তাহলে একটা ভেক্টরটা মনে করেন সেম দিকেই যাচ্ছে কিন্তু আর একটু বড় হচ্ছে। আবার ওই ডি এর সাথে আমি যদি কোনো ফ্র্যাকশনাল ভ্যালু বা ওয়ানের চেয়ে কম কোনো ভ্যালু গুণ করি তাহলে দেখেন ভেক্টরটা কমে যাচ্ছে, আগে মনে করেন ডি এতটুকু ছিল, ওই ডি এর সাথে যদি আমি 0.5 গুণ করি তাহলে দেখেন ডিটা সাইজে ছোট হয়ে যাচ্ছে। এখন যদি মনে করেন আমি এই ডি এর সাথে মাইনাস কোনো কিছু গুণ করি তাহলে কি হবে কেউ বলতে পারবেন? -2 যদি গুণ করি ইয়েস, প্রথমে মেইনলি হচ্ছে আমরা যেহেতু নেগেটিভ আছে তার মানে আমি বুঝতে পারছি যে আমার এটার ক্ষেত্রে আমার ভেক্টরটা উল্টো হয়ে যাবে, মানে এইদিকে চলে যাবে, এইদিকে কিছু একটা হবে। এবং যেহেতু 2 গুণ করছি তার মানে কি, সো 2 যেহেতু আমরা গুণ করছি আগের যেটা ডি ছিল তার চেয়ে ডাবল হবে এবং উল্টো দিকে মেইনলি যাবে। সো আগে মনে করেন ডি এরকম ছিল, ওর ডাবল হচ্ছে এটা এবং উল্টো দিকে মেইনলি যাচ্ছে, তার মানে কি হচ্ছে ডি একটা আমার ভেক্টর, ওর সাথে আমি একটা স্কেলার বা একটা নাম্বার আমরা গুণ করতে পারি, পজিটিভ হলে ওই সেম ডিরেকশনেই যাবে, যদি ওয়ানের চেয়ে বড় কোনো ভ্যালু দিয়ে গুণ করি তাহলে আরো স্ট্রেচ হয়ে মেইনলি বড় হয়ে যাবে। এখন ওয়ানের চেয়ে যদি ছোট বা কোনো ফ্র্যাকশনাল পজিটিভ যদি নাম্বার গুণ করি, দেখেন 0.5 যখন আমি গুণ করেছি তার মানে আগে যেটা ছিল তার সাথে তার চেয়ে মেইনলি অর্ধেক হয়ে এসেছে, বাট সেম ডিরেকশনই যাচ্ছে যেহেতু 0.5 হচ্ছে পজিটিভ, তার মানে এখানে ডি যেটা ডি থাকা আর ডি ইন্টু 1 সেম জিনিসই আসলে কিন্তু মিন করে, 1 দিয়ে যদি একটা ভেক্টরকে গুণ করি সেম দিকেই যাচ্ছে, 1 দিয়ে গুণ করা বলতে সেমই, ওই সেম ভেক্টরই আসলে থাকছে, এই দুটোর মধ্যে আমরা আসলে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। এখন এখানে দেখি কি হচ্ছে, যে আমি বললাম এটা হচ্ছে p0 ছিল আর এই ভেক্টরটা মনে করেন d, যে রেড কালারের যেটা সেটা হচ্ছে d। আপাতত আপনি p1 টাকে
ভুলে যান, মনে করেন পি ওয়ানটা ব্যাকগ্রাউন্ডে আছে, বাট আপাতত আমি এখন চিন্তা করব পি নট আর ডি। তো আমি যেটা বললাম যে ডি ভেক্টরটা যেটা, সেটাকে আমরা কোনো একটা স্কেলার একটা নাম্বার দিয়ে গুণ করলে সেটাকে আমরা বড় ছোট করতে পারি, তাই না? তো স্কেলার দিয়ে কোনো গুণ করলে আমরা এখানে দেখছি যে বড় ছোট দিক চেঞ্জ করা সবকিছু আমরা করতে পারছি। এখন আমরা এই পয়েন্টটা যদি মনে করি যে না আমার ডিটাকে এইখানে আনতে হবে, যে এতটুকু পর্যন্ত ডি, এই যে আমার গ্রিন মার্ক করা পোর্শন পর্যন্ত এতটুকু পোর্শন আমরা যদি আনতে চাই, তাহলে কি হবে? আমাদের পুরো ডি হচ্ছে এতটুকু, তাহলে এতটুকু যদি ডি আনতে হয় তাহলে কি করতে হবে? সামথিং ইনটু ডি, তাই না? মানে মিস ডিটাকে কি ছোট করতেছি আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামথিং ইনটু ডি। হ্যাঁ, ডিটাকে দেখেন আমার ডি কোন পর্যন্ত ছিল, এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত না, এতটুকু আমার ডি ছিল। জি মিস। তো এখানে যদি একটা পয়েন্ট আনি, তার মানে কি সামথিং মানে কোন একটা নাম্বার, কোন একটা ফ্র্যাকশন মানে কোন একটা ভ্যালু, তার সাথে আমি ডিটা গুণ করে আমি তো এই জায়গাটাতে আনতে পারি একটা পয়েন্ট। জি মিস। তো ডি আমার পুরোটাই, আমি এই ডি এর উপর যদি একটা পয়েন্ট চিন্তা করি যে এই পয়েন্ট আসলে কত হবে, মানে পয়েন্টের এখানে যদি আনতে চাচ্ছি, তাহলে সামথিং, সামথিং বলতে কি কোন স্কেলার নাম্বার, তার সাথে আমি ডিটাকে যদি গুণ করি তাহলে আমরা এতটুকু পাচ্ছি। তো এই জায়গায় যদি আমি একটা ভেক্টর আঁকি, যে এখান থেকে স্টার্ট করে আমি সেম পর্যন্তই আসলাম, ধরেন এক্স আমার একটা ভেক্টরটা, তাহলে আপনি আমাকে একটু মানে এটা হিসাব করে দেন তো কি হচ্ছে আমার। এখন আপনি এই যে পি ওয়ানটার কথা পরে একটু চিন্তা করেন, তাহলে এই যে ব্লু কালার আমি মার্ক করলাম এতটুকু, এতটুকু কি হবে? মনে করেন আমার যেই ফ্র্যাকশনাল বা একটা নাম্বার আমি গুণ করলাম সেটা হচ্ছে টি ইন্টু ডি, এটা হচ্ছে এটা, এটার দিক কোন দিকে? উপরের দিকে, পজিটিভ নাম্বার, আমার পজিটিভ একটা, তার মানে আমি এটা আবার দেখি রেড কালার। তো এই যে এতটুকুর কথা আমি আবার বলছি যে দেখেন, এটাকে আমি বলছি সামথিং ইনটু ডি। সামথিং ইনটু ডি বলতে, সামথিং বলতে আমি কোন একটা স্কেলার নাম্বার বলছি, কোন প্যারামিটার, কোন একটা ভ্যালু, সামথিং ইনটু ডি হচ্ছে এটা, তার সাথে আমি বলছি পি নট। সো তার মানে কি পি নট প্লাস টি ইনটু ডি। সো এই পার্টটা কি হচ্ছে? টি ইনটু ডি, ব্লু কালার। পি নট প্লাস টি ইনটু ডি ইকুয়াল কি হবে তাহলে? এক্স হবে না? এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আপনারা কি এগুলো ভুলে গেছেন ভেক্টরের জিনিসপত্র? না ম্যাম। তো প্রথমে আমরা কি দেখেছিলাম যে পি নট প্লাস পুরো ডিটা ইকুয়াল কি হবে? পি ওয়ান, তাই না? তাহলে পি নট প্লাস টি ইন্টু ডি, টি ইন্টু ডি বলতে এই যে ছোট ভেক্টর মানে ডি এর এই পোর্শনটা, পি নট প্লাস টি ইন্টু ডি ইকুয়াল কি পাবো? এক্সটা পাবো না? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এক্স ইকুয়াল পি নট প্লাস টি ইন্টু ডি, এগুলো হচ্ছে ভেক্টর। আমি কিন্তু ভেক্টর আকারে মানে সবগুলো তো আসলে আমি দিতে পারিনি বলতে টাইম বেশি লাগছিল, সেজন্য আমি এটা রেডি করতে পারিনি প্রত্যেকটা। তাহলে কি হচ্ছে? পি নট প্লাস টি ইন্টু মানে টি ইন্টু ডি ইকুয়াল এক্স। সো এক্স ইকুয়াল কি আমি বলছি, আপাতত থাক এগুলা, আমি এগুলা চিন্তা করি। পি পি নট প্লাস টি ইন্টু ডি হচ্ছে আমার এক্স। তো ডি এর ভ্যালুটা এর আগে মনে আছে আমরা কি করেছিলাম? p1 মাইনাস p0, এই যে x1 মাইনাস, হ্যাঁ, ডি এর ভ্যালু ছিল আমার p1 মাইনাস p নট, ডি ইকুয়াল p1 মাইনাস p নট, এটা আমরা পেয়েছিলাম। ডি হচ্ছে p1 মাইনাস p নট, এই ভ্যালুটা আমরা এর আগে পেয়েছিলাম। আচ্ছা, আমি যেহেতু বলছি দেখেন টি, এই যে সামথিং ইনটু ডি প্লাস পি নট, এটা হচ্ছে আমার এক্স। এখন আমি টি এর ভ্যালুটা যদি চেঞ্জ করি, মনে করেন টি এর ভ্যালুটা এখানে যত আছে তার যদি আমি আরো বাড়াই, এখানে যদি আনি, সো তখন আমার ভেক্টর এক্সটা কোথায় যাবে? এখানে যাবে না?
Yes, ma'am. চেঞ্জ করা যাচ্ছে না আসলে। সো টি এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা এক্সটাকে এক একবার এক এক জায়গায় দেখতে পাবো। মনে করেন টি এর ভ্যালুটা এরকম, ওটার জন্য মনে করেন আমরা এখানে এক্সটাকে চেঞ্জ করলাম। যদি আমরা ওই যে টি এর ভ্যালু যদি চেঞ্জ করি দেখবেন যে আমার এক্সটা এখানে এসেছে। আবার যদি মনে করেন টি এর ভ্যালুটা যদি কমাই আমার এক্সটা এরকম হয়ে এসেছে। তো টি এর যেরকম আমি ভ্যালু নিব সেই রকম আমরা এই যে এক্স যেটা ভেক্টর, যেটা আমি মেইনলি যে রেড কালার দিয়ে এখন মুভ করছি, এটা মনে করেন আমরা এক্স ভেক্টর যেটা সেটা হচ্ছে টি এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। কেন? পি নট সেটা আগে যেটা ছিল সেটা, ডি এর ভ্যালু আমি জানি পি ওয়ান মাইনাস পি নট, বাট এই যে টি যেটা ভ্যালু সেটা বলছি যে একটা নাম্বার, একটা মানে এই নাম্বারটা আমি ইচ্ছা মতো একটা মডিফাই করতে পারবো। সো ওই ভ্যালুটাকে আমি যত এরকম করে বাড়াবো কমাবো তত এরকম করে জাস্ট মুভ করবে। সেজন্য আমি দেখছি বললাম যে এক্স ইকুয়াল পি নট প্লাস টি ইন্টু ডি। সো ডি এর ভ্যালুটা কি ছিল আমি পেলাম, বললাম পি ওয়ান মাইনাস পি নট। পি ওয়ান মাইনাস পি নটটাকে আমি এখানে বসাই দিলাম। পি নটের ভ্যালু কি ছিল? এক্স নট ওয়াই নট। পি নটেরটা আমি এক্স নট ওয়াই নট দিলাম প্লাস টি ইন্টু পি ওয়ান এর ভ্যালু কত? পি ওয়ান এর কোন পয়েন্ট ছিল? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এই যে এখানে মেইনলি পি ওয়ান মাইনাস পি নটটা আমি এখানে ডিরেক্টলি বসাই দিচ্ছি। ডিরেক্টলি বসালে আমরা ডি যেটা সেটা পাবো। এটা কোথা থেকে পেলাম? ডি এর এই ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি এখানে মেইনলি বসাই দিচ্ছি এই জায়গার মধ্যে। পি ওয়ান মাইনাস পি নট করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা কি বুঝছি? তো এটাকে যে আমি বললাম যে এক্স, আর এখানে আমি পরে কি দিলাম? একটা পি অফ টি, একটা মনে করেন একটা প্যারামেট্রিক ইকুয়েশন বা ফাংশন দিলাম। তো এখন টি এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা বুঝছি যে এই যে এই ভেক্টরটা এটাকে আমি মুভ করতে পারছি বা চেঞ্জ করতে পারছি। এটাকে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আমি চেঞ্জ করতে পারবো? টি এর ভ্যালুটা, টি এর ভ্যালুটা আমি এখান থেকে এই পর্যন্ত মেইনলি চেঞ্জ করতে পারবো। আমার সাথে কি আছেন? মানে বুঝতে পারছেন এগুলা? Yes, ma'am. বাকিরা? জি মিস। ওকে, সো আমরা এখানে দেখেন এই ইকুয়েশনটা থেকে যে টি এর ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করি, এক্স নট ওয়াই নট এক্স ওয়ান ওয়াই ওয়ান এইগুলো ভ্যালু তো আমার ফিক্সড, এই পয়েন্টটা এর এই পয়েন্টটা। এখন আমি যদি এই যে টি এর ভ্যালুটা যদি জাস্ট চেঞ্জ করি তাহলে আমরা এই লাইনটা ডিফারেন্ট জায়গায় জায়গায় পাবো। একটু আগে আমরা যেটা মেইনলি দেখলাম বিভিন্ন জায়গায় দেখব। এখন মনে করেন আমি টি এর ভ্যালু যেটা সেটা আমি 0 দিয়েছি, তখন কি হবে বলেন তো? তখন টি এর পি ভ্যালু ওয়ান যদি আর পি নট একই হয়ে যাবে। সো আমি মনে করেন এখানে এই যে আমার মনে করেন দুটো ভ্যালু আছে পি নট পি ওয়ান, মানে এইখানে দুটো পয়েন্ট আছে। এখন আমি এই ইকুয়েশনের মধ্যে ওগুলো ভ্যালু বসিয়েছি। বসানোর পর আপনি এই জায়গায় দেখেন আমি যদি টি এর ভ্যালু 0 বসাই দিই তাহলে কি হবে? এখানে যদি আমি টি ইকুয়াল 0 বসাই দিই তো টি এর ভ্যালু যদি আমি 0 বসাই দিই তার মানে আমার এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে। এই এতটুকু পার্ট টি এর ভ্যালু যদি 0 বসাই দিই তাহলে এই সম্পূর্ণ পার্টটা 0 হয়ে যাবে। তাহলে পি অফ 1 এটা কোন পয়েন্ট হবে বলেন তো? এক্স নট কমা ওয়াই নট এটা না? তার মানে পি অফ 1 মানে আমি যদি টি এর ভ্যালু যদি 0 বসাই দেই আমরা তাহলে কোন ভেক্টরটা পাবো? আমরা তাহলে এখানে দেখেন যদি টি এর ভ্যালু 0 করে দেই আমরা এই রকম একটা এই জায়গাটাতে কিন্তু পাচ্ছি, মানে আমার এই ভেক্টরটা টি এর ভ্যালু যদি 0 করে দেই আমরা যেটা স্টার্টিং পয়েন্ট মনে করেন সেখানে আমরা চলে আসছি। এখন আমার যদি টি এর ভ্যালু 1 দেওয়া হয় তখন আমরা কি পাবো? ম্যাম সম্ভবত পি ওয়ান পাবো। সম্ভবত পি ওয়ান টি ওয়ান পাবো। আচ্ছা দেখি আমরা এখানে একটা মনে করেন ম্যাথ করাই আছে, সেটা আমরা দেখি যে
আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন তো এটা যে পি নট প্লাস টি ইন্টু পি ওয়ান মাইনাস পি নট। ওখানে পি নট আর পি ওয়ান এর ভ্যালু কিছু বসালো, ওটার জন্য মনে করো আমি প্যারামেট্রিক ইকুয়েশন এটা পেলাম, যে এক্স নট ওয়াই নট এগুলো ভ্যালুগুলো জাস্ট বসিয়েছে, এটা পেলাম। সো এই ইকুয়েশনের মধ্যে টি এর ভ্যালু যদি আমি 0 বসাই দেই তাহলে কি পাচ্ছি দেখেন 1,1 1,1 পয়েন্ট কোনটা, পি নট, এই পয়েন্টটা। আর যদি টি এর ভ্যালু 1 বসাই দিই তাহলে আমরা কোন পয়েন্টটা পাচ্ছি, এখানে যদি টি এর ভ্যালু 1 বসাই দিই 5,9 মানে এই পয়েন্টটা। তাহলে আমরা বুঝছি যে আমাদের টি এর রেঞ্জ তাহলে কত, এই দুটো পয়েন্টের মধ্যে। আমাকে তো পয়েন্ট দুটো দেওয়াই থাকবে, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দুটো মনে করেন দেওয়াই থাকলো। তাহলে আমি টিটাকে কতটুকু পর্যন্ত মুভ করতে পারবো বা কতটুকুর মধ্যে থাকলে আমি বুঝতে পারবো যে আমার এই পয়েন্টটা, আমরা যদি মনে করেন টি এর যে কোনো একটা ভ্যালুর জন্য, আমরা টি এর একটা যে কোনো ভ্যালুর জন্য আমরা একটা কি পাচ্ছি, পয়েন্ট পাচ্ছি না এখানে, Yes, ma'am. টি এর যে কোনো একটা ভ্যালুর জন্য আমরা একটা মেইনলি পয়েন্ট পাচ্ছি। তাহলে টি এর ভ্যালুটা যদি 0 আর 1 এর মধ্যে হয় তাহলে সেই পয়েন্টগুলো কোথায়, আমার এই পুরো লাইনের মধ্যের পয়েন্ট না, P1 থেকে P0 এর মধ্যে। P1 থেকে P0 বা P0 থেকে P1, এই এতটুকু পার্টের মধ্যেই। Yes, এটা কি ma'am. বুঝছি? আমার যদি টি এর ভ্যালু বের হয় যে 1.5 তাহলে কি হতে পারে একটু বলতে পারবেন? P1 কে এক্সিট করে যাবে না। P1 এর ভ্যালুটাকেও এক্সিট, মানে আমার যে পয়েন্টটা পাবো সেটা আমার, মনে করেন আমি যখন P0 এ আছি, মানে এখানে আমার টি এর ভ্যালু কত, এখানে আমার টি এর ভ্যালু হচ্ছে 0, P0 এর মধ্যে এখানে আমার টি এর ভ্যালু হচ্ছে 0 এই জায়গায়। আমি যখন এখানে আসছি আমার টি এর ভ্যালু হচ্ছে 1, তার মানে যখন আমি স্টার্ট থেকে এন্ডের দিকে যাচ্ছি আমার টি এর ভ্যালুটা কি হচ্ছে, বাড়ছে, এপাশ থেকে এপাশে যাওয়ার সময় 0 থেকে 1 হচ্ছে। তো এখানে যদি কোনো পয়েন্ট পাই, মনে করেন এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে ওখানে টি এর ভ্যালু কত হতে পারে? ম্যাম কোন জায়গায় ম্যাম? এই যে আমি রেড পয়েন্ট একটা দিলাম, স্টার্ট আর এন্ডের মাঝে মনে করেন যে কোনো একটা জায়গায় যদি আমি এখানে দিতে চাই তাহলে এখানে একটা পয়েন্টের জন্য টি ভ্যালু কত হতে পারে? আমার অবশ্যই 0 আর 1 এর মাঝখানে একটা যে কোনো একটা ভ্যালু হতে পারে, তাই না? এখন আমার এই পাশে যদি কোনো একটা পয়েন্ট হয় 1 এর চেয়ে বেশি। তো এটা অবশ্যই আমার 1 এর চেয়ে বেশি। আমার যদি এখানে কোনো পয়েন্ট থাকে তার মানে ওটা কি, জিরোর চেয়ে কম। হ্যাঁ, তার মানে এটা আমার কোনো মাইনাস, এই পয়েন্টের জন্য আমার টি এর ভ্যালু হচ্ছে মাইনাস। তো আমাদের এখানে দেখেন আমরা যখন ইকুয়েশন লিখি, ঠিক আছে, যেরকম y ইকুয়াল টু ওয়াই ম্যাক্স, y ইকুয়াল টু mx প্লাস c এটা বলেন, আর এই প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন এটা বলেন। তো এখানে আমরা মেইনলি লাইন সেগমেন্ট আঁকি। লাইন সেগমেন্ট বলতে আমাদের লাইন কিন্তু ইনফাইনাইট, লাইন একদম ইনফাইনাইটলি চলে। আর লাইন সেগমেন্ট বলতে বোঝায় ওই লাইনের দুটো মানে একটু পার্ট বলতে এখানকার মনে করে স্টার্ট, এখানে হচ্ছে এন্ড। একটা লাইন আমার মেইনলি ইনফাইনাইট চলতেই থাকবে, বাট আমরা মেইনলি কাজ করি লাইন সেগমেন্টের জন্য, সো লাইনের একটা ছোট মাত্র পার্টের জন্য। সো এখানে দেখেন আমার লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করে এই পাশে বলেন আর এই পাশে বলেন, এগুলোর উপর যদি আমি কোনো পয়েন্ট পাই, মনে করুন পয়েন্ট এখানে একটা এসেছে, এই পয়েন্টের যদি আমি একটা টি বের করি, ওই লাইনের উপরে আছে বাট এই যে স্টার্ট আর এন্ড এর মধ্যে নেই, আমরা এটা দেখলে কিন্তু টি এর ভ্যালু দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। তার মানে আমার টি এর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত হতে পারে যদি লাইনের উপর থাকতে হয়, 0 থেকে 1 এর মধ্যে। তো এই যে আমি একটা ইকুয়েশন পেলাম, এটাই আসলে আমার প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে প্যারামিটারটা কে, আমার টি, এক্স নট ওয়াই নট, x1 y1 এগুলো হচ্ছে মেইনলি গিভেন। আমরা টি এর মানে বিভিন্ন ভ্যালুর জন্য এখানে একটা মেইনলি পয়েন্ট পাচ্ছি। তো টি এর ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে হয় তাহলে আমরা বুঝবো এটা আমার লাইনের মধ্যে আছে। এই যে এখানে দেওয়া আছে সেটা দেখেন, এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে 1,1 আর 5,9। 1,1 হচ্ছে এটা,
5,9 হচ্ছে এটা, এই যে এটা পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। তো এই পয়েন্টটার জন্য টি এর ভ্যালু কত? 0, আর এই পয়েন্টটার জন্য টি এর ভ্যালু হচ্ছে 1। এবং এর মাঝে দেখেন আরো পয়েন্ট কিছু করেছি এই লাইন সেগমেন্টের মধ্যেই 2.3, এই পয়েন্টের জন্য টি এর ভ্যালু 0.25, এটার জন্য 0.5। স্টার্ট আর এন্ড এই দুটো পয়েন্টের বাইরে যখন আমি চলে গেলাম, দেখেন এই পয়েন্টের জন্য টি এর ভ্যালু 1.3। তার মানে কি এটা হচ্ছে 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে যেহেতু বড়, তাহলে আমি বুঝতে পারছি এই পয়েন্টটা আমার লাইনের বাইরে। এবং এইখানে দেখেন এই পয়েন্টটা, এটা আমার লাইনের বাইরে। ওকে, সো এখানে আমি স্লাইডের গুলো কিছু জাস্ট স্নিপ গুলো এখানে নিয়ে আমি এগুলো বসিয়েছি যাতে কোনো বারবার যেতে না হয়। স্লাইডে এগুলো আছে। তো এখানে আপনি দেখেন এটা হচ্ছে আমার একটা লাইন, এটা মনে করেন স্টার্ট আর এন্ড পয়েন্ট দেওয়া আছে, এটা আর এটা। আর আমার বাউন্ডারি যেটা সেটা হচ্ছে এটা, বাউন্ডারিতে ইন্টারসেক্ট করেছে এখানে। তো ইন্টারসেক্টিং পয়েন্টটা মনে করেন আমরা বের করতে পারলাম এখানে। এই পয়েন্টটা আমার বাউন্ডারির ভেতরে আছে নাকি বাইরে আছে, এটা আমি কিভাবে বুঝবো? তো আমার লাইন হচ্ছে এটা, মানে লাইন সেগমেন্ট। এই পয়েন্টের জন্য আমি যদি টি এর ভ্যালু বের করি, ওটা এই রেঞ্জের মধ্যে থাকবে, তাই না? আমার লাইন সেগমেন্ট হচ্ছে এটা, কারণ স্টার্ট আর এন্ড এটা আর এটা। সো এই পয়েন্টটা যদি মনে করেন বের করলাম যে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট এটা পেয়েছি, সো এই পয়েন্টটা কি আমার লাইন সেগমেন্ট যেটা সেটার মাঝের কোনো পয়েন্ট? ইয়েস। কিভাবে বুঝবো? আমি এই পয়েন্টটা যদি টি এর ভ্যালু বের করি, তার মানে এই পয়েন্টটা আমার লাইন সেগমেন্টের মধ্যেই আছে। বাট এটার ক্ষেত্রে দেখেন এখানকার আমার লাইন সেগমেন্ট কতটুকু, এটা মনে করেন স্টার্ট, আর এই পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমার এন্ড, স্টার্ট আর এন্ড। এই পাশে যেটা দেওয়া আছে দেখেন, মানে ড্যাশ ড্যাশ দিয়ে এই পাশে দেওয়া আছে, সেটা হচ্ছে কি এই লাইন সেগমেন্টটাকে যদি আপনি এক্সটেন্ড করেন, আমি আবার কিন্তু এর আগে বলেছি একটা লাইন হচ্ছে ইনফাইনাইট, লাইন আমার ইনফাইনাইট, এটাকে যদি আমি আরো এক্সটেন্ড করতে চাই এই পাশ থেকেও আমরা এইরকম মনে করেন করতে পারবো। আমার পুরোটা হচ্ছে লাইন কিন্তু ইনফাইনাইট, সো এ পাশেও যেতে পারে এ পাশেও যেতে পারে। বাট আমার দরকার হচ্ছে ও আমার স্টার্ট আর এন্ডিং পয়েন্ট, এই যে লাইনটুকু, যতটুকুর কথা আমি লাইন সেগমেন্টের কথা বলছি, কতটুকুর মধ্যে আমার পয়েন্টটা আছে কিনা। আমি এই লাইনের জন্য এতটুকু পার্টের জন্য আমার যতটুকু মানে যে ইকুয়েশনটা, পুরো লাইনের জন্য কিন্তু আমার সেম ইকুয়েশনই আসলে আমরা পাই। এই যে আমরা y = mx + c মনে করেন যখন করতাম, এটা লাইন, এটা কি আমাদের লাইনের ইকুয়েশন ছিল, তাই না? তো তখন কিন্তু আমি এটা কিন্তু বলতে পারতাম না ঠিক আছে আমরা দুটো পয়েন্ট দিয়ে একটা লাইন গিয়েছে, দুটো পয়েন্ট দিয়ে কিন্তু পুরো লাইনটাই গিয়েছে, তাই না? এই লাইনটা যদি আমি এক্সটেন্ড করতে থাকি, এই পাশে যদি এক্সটেন্ড করতেই থাকি, আমার কিন্তু লাইন ইনফাইনাইট। বাট আমি কিন্তু জানি না এই যে এরকম যখন আমরা ইকুয়েশন লিখি যে আমরা লাইন সেগমেন্টের মধ্যে আছে কিনা, তখন আমরা পাচ্ছি কিনা সেটা আমরা কিন্তু জানি না। এখানে দেখেন আমার বাউন্ডারির সাথে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টটা কি আমার লাইন সেগমেন্টের মধ্যের কোনো পয়েন্ট, সেটা আমি কিভাবে বের করব? এ কিন্তু এই লাইনটাকে এক্সটেন্ড করলে ওটার সাথে মানে মানে ইন্টারসেক্ট করেছে, বাট এই লাইন সেগমেন্ট বলতে স্টার্ট আর এন্ড এর মধ্যে কিন্তু কোনো পয়েন্ট না। তো আমরা যখন এই ইকুয়েশনটি ইউজ করতাম এর আগে, যেটা আমরা মেইনলি কোহেন সাদারল্যান্ডে ইউজ করতাম, তখন কিন্তু কি ছিল আমাদের সমস্যা হতো যেটা, যে আমরা যদি মনে করেন আমাদের উইন্ডোটা এটা ছিল, আমরা কি করতাম উইন্ডোটাকে আমরা কিন্তু এইভাবে এক্সটেন্ড করেছি, এই যে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স গুলোকে আমরা এইভাবে কিন্তু এক্সটেন্ড করতাম, এভাবে এক্সটেন্ড করতাম। মনে করেন এই পাশে আমি দিলাম আর এখানে কিছু পয়েন্ট দিলাম। ওকে, এখন আমাদের এই লাইনটা, যে এই লাইনটার কথা আপনারা চিন্তা করেন,
তো এই লাইনটা আমার, এই লাইনটার মধ্যে এই লাইনটা কি ছিল, ওয়াই ম্যাক্স ছিল। এই লাইনটা বলতে এখানে আমার মেইনলি ওয়াই ম্যাক্স পেতাম। ওয়াই ম্যাক্স এখানে পেতাম বলতে কি, আমার এই যে পুরো লাইনটার মধ্যে কিন্তু ওয়াই এর ভ্যালু সেম, তাই না? Yes, ma'am. এই পুরো লাইনের ইকুয়েশনই কি আমার একটা ইকুয়েশনই না? Yes, ma'am. এটা বলেন আর এটা বলেন। তো আমার মনে করেন যেটা মানে লাইন ছিল সেটা আমার ওয়াই এর মানে এই যে উইন্ডোর এতটুকু সেগমেন্টের ভেতর দিক দিয়ে গিয়েছে নাকি এপাশ দিয়ে গিয়েছে, আমরা এটা বুঝতাম না। আমাদের এটার জন্য এই যে সমস্যা, বারবার আমি বলছিলাম যে আমরা প্রথমে আমাদের মনে হতো যে দেখেন দুটো নন জিরো ছিল, ওটাকে আমরা এন্ড করেছিলাম তখন কিন্তু জিরো এসেছে, আমরা ভাবলাম যে না পার্শিয়ালি এটা একসেপ্টেড হতে পারে, তাই না? কিন্তু পরে যখন ওটাকে আমরা আবার রিক্যালকুলেট করলাম তখন দেখলাম যে না, এটা হচ্ছে আমার ফুললি আউটসাইড। আমাদের সমস্যা হতো, সমস্যাটা আসলে এই কারণে হতো কারণ আমাদের এই পুরো লাইনটার ইকুয়েশনই আসলে সেম। আমরা এটা কোনোভাবে বের করতে, এই ইকুয়েশন আমরা পারছিলাম না যে আমাদের এই লাইনটা, এই যে লাইন সেগমেন্ট বলতে এতটুকু থেকে এতটুকু উইন্ডোর ভেতরে কিনা, কারণ পুরো এই লাইনটারই ইকুয়েশন কিন্তু সেম। এগুলো লাইনেরও ইকুয়েশন সেম, এগুলোরও ইকুয়েশন পুরোটা কিন্তু সেম। আমরা যখন এই যে পয়েন্ট বের করছিলাম তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হতো, কারণ তখন আমরা এই যে y ইকুয়াল টু mx প্লাস c বা y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, ওই সূত্রটাও কিন্তু সেম ভাবেই কাজ করছে। ও কিন্তু বুঝছে না যে আমার উইন্ডোর যেটা লাইন সেগমেন্ট বলতে এতটুকু পার্টের জন্য আমার মানে ওখানে ইন্টারসেক্ট করেছে নাকি এই যে এক্সটেন্ডেড পার্টেও ইন্টারসেক্ট করেছে, আমরা তখন ওটা বুঝতে পারছিলাম না। সেজন্যই আসলে আমরা এখানে এটা বুঝতে পারছি। যদিও মনে করেন এই পুরো লাইনটার জন্য মানে একদম পুরো লাইন বলতে ইনফাইনাইট লাইন আমি যেটা বলছি ওটার জন্য মনে করেন আপনার মানে আপনি একটা ইকুয়েশন বের করতে পারবেন, বাট আপনার টি এর ভ্যালু যেটা সেটা কিন্তু এই লাইন সেগমেন্টের মধ্যে 0 to 1 রেঞ্জের মধ্যে হবে। শুধুমাত্র মনে করেন এস টু এস স্টার্ট আর এন্ড মনে করেন এতটুকু আছে, তো এইটুকুর মধ্যে যদি আপনার কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টের যদি আপনি টি ভ্যালু বের করেন তাহলে আপনি বুঝবেন যে এই পয়েন্টটা আমার এই লাইনের স্টার্ট থেকে এন্ড, বা আমি যদি বলি যে এতটুকু থেকে এতটুকু এটুকুর মধ্যে আছে না এটুকুর এক্সটেন্ডেড পার্টে আছে আমার এই পয়েন্ট মানে ইন্টারসেকশন পয়েন্টটা। বুঝছি এটা? নাকি Yes, কনফিউশন ma'am. বলেন, বাকি কেউ কথা বলেন, না মানে না বুঝলে আমি আবার সবাই কথা বুঝিয়ে দিব। বলতেছেন। দেখি আমি এবার নাম ধরে ধরে জিজ্ঞেস করব। আচ্ছা, তো আমি এই জিনিসটা বুঝলাম যে আমরা যখন এখানে মানে এই অ্যালগরিদমে আমরা আসছি, আমরা আসলে লাইন সেগমেন্টের মধ্যে যদি থাকে মানে স্টার্ট আর এন্ডের মধ্যে যদি আমরা পাচ্ছি কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট, আমরা এটা বুঝতে পারছি যে আসলে এটা আমার এই পার্টের মধ্যে আছে কিনা। ইন্টারসেক্টটা যেটা করছে সেটা কি আমার এক্সটেন্ডেড পার্টের সাথে আমার বাউন্ডারির ইন্টারসেকশন হচ্ছে নাকি আমার এই যে স্টার্ট আর এন্ডের এর মাঝখানে কোনো জায়গায় এই যে এটার মতো ইন্টারসেক্ট করছে। তো এখান থেকে মেইনলি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। তো আমাদের এই অ্যালগরিদমে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার চারটা বাউন্ডারির জন্য ইন্টারসেক্টিং পয়েন্টের টি ভ্যালু বের করতে হবে। টি ভ্যালু কোনগুলো? এই যে আমরা এতক্ষণ যেটা বের করছিলাম আমরা বলছিলাম যে টি ভ্যালুতে যে কোনো একটা টি ভ্যালু কোথায় কত হবে, আমরা যে এতক্ষণ যেটার ব্যাপারে কথা বললাম। তো আমরা যেটা বলছি প্রথমে যে আমাদের এই চারটা তো উইন্ডো আছে, মানে চারটা হচ্ছে উইন্ডোর চারটা মনে করেন বাউন্ডারি আছে। আমরা এখানে মেইনলি এই রেক্টেঙ্গেল নিয়েই কথা বলবো, বাট এটা দিয়ে কিন্তু আরো অন্য যে কোনো শেপেরই করা যায়, কনভেক্স যে কোনো শেপেরই করা যায়, বাট আমরা বুঝার সুবিধার্থে এটা রেক্টেঙ্গেল নিয়েই কাজ করছি। সো আমার প্রথমে যেই কাজটা এখানে করতে হবে যে চারটা যেহেতু বাউন্ডারি আছে উইন্ডোর, আমার চারটা পয়েন্ট মানে বাউন্ডারির জন্যই টি ভ্যালু ক্যালকুলেট করতে হবে।
তো আপনার এখানে যেটা করা আছে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, যদি মনে করেন আমার একটা P0 আর P1 দুটো দেওয়া আছে, ঠিক আছে? তো এইখানে আপনার মনে করেন স্টার্ট আর এন্ড তো এখানে, তো স্টার্ট আর এন্ড এখানে, ও দেখেন অ্যাকচুয়ালি এখানে আর এখানে কিন্তু ইন্টারসেক্ট করেছে, যেহেতু এটা ইন্টারসেক্ট ইয়ার ভেতরে, সো টি বটম টি লেফট মানে এখানে অনেক অনেক জায়গায় কিন্তু করেছে। তো ও কোথায় আসলে কোনটার সাথে করছে সেটা আসলে আপনাকে বুঝতে হবে। এটা দেখেন আর এটার ক্ষেত্রে দেখেন, তো এখানেও আপনার P0 P1 এখানে দুটো ভ্যালু আছে দেখেন। সো আমার এইখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করেছে, এখানে একটা করেছে, এখানে একটা করেছে, এখানে একটা করেছে। সো এখানকার P0 আর P1 যেহেতু এই জায়গায়, সো ওর এক্সটেন্ডেড পয়েন্টের সাথে কিন্তু ইন্টারসেক্ট করেছে। সো এক্সটেন্ডেড পয়েন্টের সাথে যেহেতু করেছে সেজন্য বাকিগুলো দেখেন 0 আর 1 এর চেয়ে বড়। এই যে 1.2 2.8, এটা হচ্ছে -0.4, এটা হচ্ছে -1.2, কারণ এটা এই লাইনটার এক্সটেন্ডেড পার্টের সাথে করেছে, এই এতটুকু সেগমেন্টের ভিতরে করে নাই। both end point inside all intersection have to have outside 0 to 1, so এটার জন্য হচ্ছে এটা আছে। তো প্রথমে আমাকে এখানকার যেই কাজটা করতে হবে যে প্রত্যেকটা বাউন্ডারির জন্য find out the t values of intersecting points, তো আমাকে t ভ্যালু গুলো প্রত্যেকটা বাউন্ডারি বের করতে হবে। আমরা কিভাবে বের করব, এগুলো কিছু পয়েন্ট দিয়ে আসলে বসানো হয়েছে, আমি এগুলোতে আর না যাচ্ছি। ওকে, সো আমরা ডি এর ভ্যালুটা কি মনে আছে সবার? এর আগে কিন্তু আমরা দেখেছি ডি মানে কি P1 minus P0, P1 কত, P1 minus P0 এই ভ্যালুটা কত, x1 minus x0, y1 minus y0, এটা এর আগে আমরা লিখেছি। যেটা দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে ওখান থেকে আমরা ডি এর ভ্যালুটা আমরা বের করতে পারবো কিভাবে, এই ভ্যালুগুলো জাস্ট বসায় যদি দেই তাহলে এটা এই ডিটা, সো ডিটাকে আমরা যদি 3i plus 2j, যে 2,3 পয়েন্ট এটা এসেছে, এটা যদি ভেক্টর ফরম্যাটে আমি যদি লিখতে চাই তাহলে 3i plus 2j এই ফরম্যাটেও লিখতে পারি। এরপরে আরেকটা জিনিস এসেছে, আমি প্রথমে কি বললাম, এটার জন্য আমাকে এই অ্যালগরিদমে প্রথমে এই যে বাউন্ডারির চারটা বাউন্ডারির জন্য আমার টি এর ভ্যালু, ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য টি ভ্যালুগুলো বের করতে হবে। সেকেন্ডলি যেটা বের করতে হবে, আমি এখনো বলিনি যে কিভাবে বের করবো বা কোন সূত্র দিয়ে বের করবো, বাট আমি বললাম যে প্রথমে আমাকে চারটা বাউন্ডারির জন্য ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো পিই নাকি পিএল, এখন পিই নাকি পিএল সেটা একটু দেখি। তো প্রথমে আমরা দেখি মনে করেন আমার এই লাইনটা হচ্ছে ওই ইন্টারসেক্ট মানে ওই আমার ওই লাইনটা ইন্টারসেক্ট করেছে কোথায় কোথায় একটু দেখি। এই যে এক্সটেন্ডেড পয়েন্ট এখানে করেছে, স্টার্ট এখানে, এন্ড এখানে, এই পয়েন্ট এখানে আর এখানে মেইনলি করেছে, বাট এগুলো আমার অ্যাকচুয়াল ইন্টারসেক্টিং পয়েন্ট কিন্তু এটা আর এটা। সো আমি বলছি যে লাইনটাকে আমরা কি হিসেবে চিন্তা করছিলাম, আমার লাইনটাই তো মিলে যে আমার ডিটা না, এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে আমরা কথা বলছিলাম এই লাইনটাই কিন্তু আমার ডি যেটা ভেক্টর সেটা এপাশ থেকে এপাশে গিয়েছে। তো এপাশ থেকে এপাশে যখন গিয়েছে মানে স্টার্ট থেকে এন্ডের দিকে যখন যাচ্ছে, এই পয়েন্টটা কি এন্টারিং না, যখন আমি এভাবে যাচ্ছি এই উইন্ডোতে তো এই পয়েন্টে গিয়ে এন্টার করছে, আর এই জায়গাতে কি হচ্ছে লিভিং। সো এই পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমার পোটেনশিয়ালি এন্টারিং এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা যেটা হচ্ছে পটেনশিয়ালি লিভিং। তো আমরা কিভাবে কোন পয়েন্ট কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। আমরা পটেনশিয়ালি এন্টারিং আর লিভিং এই জিনিসটা আসি, তারপর আমরা যাবো হচ্ছে প্রথমবার আমরা যেটা বের করতেছিলাম টি এর ভ্যালুগুলো আমরা কিভাবে বের করবো। টি এর ভ্যালুগুলোর জন্য সূত্র আছে, সেটা আমরা জাস্ট বসালেই আমাদের হয়ে যাবে। তো এন্টারিং নাকি লিভিং এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এন্টারিং না লিভিং কিভাবে বুঝবো, আমাদের এই লাইনটা কোন ভেক্টর, ব্লু কালারটা ডি ভেক্টর। আমরা নর্মাল ভেক্টর বলতে কিছু আছে মনে আছে ফিজিক্সে? নরমাল ভেক্টর
হুম একক ভেক্টরগুলোকে হ্যাঁ একক ভেক্টর হবে এবং সেটা ইউনিট মেনলি ভেক্টর। পারপেন্ডিকুলার হয় তাই না? হ্যাঁ Yes, ma'am. যে ইউনিট আমরা নরমালাইজেশন করতে চাইতাম যে যেটার মনে করেন ভেক্টরের মান যেটা মানে ভ্যালু সেটা মেনলি আমাদের 1 আসে, কিন্তু হচ্ছে আমার যদি নরমাল ভেক্টর কথা চিন্তা করি তাহলে বুঝবো কি দেখেন এই লাইনের উপর আমরা নরমাল ভেক্টর যদি আঁকতে চাই সেটা মেনলি একটা পারপেন্ডিকুলার লাইন হবে 90 ডিগ্রি। এটার উপর যদি একটা আঁকতে চাই এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এরকম। তো আমরা যদি এখানে যাই একটু নরমাল ভেক্টর টু বাউন্ডারি, তো প্রথমে আমরা যেটা কাজ করব এই মানে এই এন্টারিং নাকি লিভিং এগুলো বের করার জন্য সেটা হচ্ছে যে আমাদের বাউন্ডারি গুলোতে আমরা নরমাল ভেক্টর আগে আঁকবো। তো দেখেন উপরে নিচে লেফটে রাইটে আমরা চারটা আঁকলাম। এখন আমরা দেখি যে এইখানে মানে এটা কি টপ, এটা হচ্ছে বটম। টপে যখন মনে করেন আমরা আঁকবো এটার ভ্যালু কত হবে, আমরা বলছি আপনি বললেন যে এটা কি ইউনিট ভেক্টর তাই না? এটাও কিন্তু মনে করেন ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর যদি আমাদের টপে হয় এই জায়গায়, তো আপনারা যদি এরকম একটা আঁকেন উপরের দিকে ধরেন একক যদি যায় এইরকম এরকম একটা গেল, আমাদের পুরোটা মনে করেন ওয়াই এরকম, এক্স এখানে। তো উপরের দিকে যখন আমি আঁকবো এইরকম, এখানে ওয়াই এর ভ্যালু কত 1 আর এক্স এর ভ্যালু কত জিরো। এক্স এর ভ্যালু কিন্তু আমার 0। তো আমরা যদি এরকম আঁকি যে উপরের দিকে যেটা যাচ্ছে টপের উপরে, তো এটা কিন্তু আমার কি হচ্ছে দেখেন 0,1, ওয়াই এর ভ্যালু এখানে 1 আসছে, এক্স এর ভ্যালু 0। এন বটমের ক্ষেত্রে সেম, যে এক্স এর ভ্যালু তো 0ই, ওয়াই এর ভ্যালু কত -1, কারণ এটা নেগেটিভ দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছিল মেইনলি এক একক। আর রাইটের দিকে তাহলে কি হতে পারে বলেন তো? 1,0 আর লেফটে যেটা -1,0। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে যে এন টপ, এন লেফট, এন রাইট আর এন বটম এগুলোর জন্য? আমরা কি কাজ করছি যে প্রথমে আমাদের বাউন্ডারি প্রত্যেকটা, আমাদের 4টা বাউন্ডারি ছিল, প্রত্যেকটাতে আমি একটা নরমাল ভেক্টর রাখছি আর এগুলোর ভ্যালু হচ্ছে মনে করেন এই যে এই পয়েন্টগুলো, এই যে টিপিং টিপ যেটা সেটা সে 0 1 1 0 0 -1 -1 0। এগুলো আমি কেন করছি? এগুলো আমি বের করার জন্য যে আমার এন্টারিং আর এক্সিট মানে আমার যে পয়েন্ট এখানে যে মনে করেন আমি পয়েন্টটা দেখছি এটাকে আমার এন্টারিং নাকি মানে লিভিং যেটা সেটা পিই নাকি পিএল সেটা বের করার জন্য। তো প্রথমে আমি যেটা কাজ করলাম যে প্রত্যেকটা বাউন্ডারির সব পাশে আমি 4টা বাউন্ডারিতে আমি একটা করে নরমাল ভেক্টর রাখলাম। কিছু বলবেন? ওকে, সো আমি আপনাকে একটু মিউট করে দিলাম, আপনার কথা প্লিজতে আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি চ্যাটে লিখতে পারেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে নরমাল ভেক্টর রাখলাম, এগুলো ভ্যালুগুলো আমরা জানলাম। এখন দেখেন আমাদের লাইন হচ্ছে এটা, এই যে আমাদের লাইনটা কোনটা লাইন, আমাদের ডি ভেক্টরটা সেটাই আমার লাইন না, কারণ পি নট এখানে, পি ওয়ান এখানে, আর আমার এই লাইনটাই মেইনলি আমার ডি যেটা সেটা, আমাদের এই লাইনটাই মেইনলি আমার ডি সেটা সেই ভেক্টরটা। সো আমাদের এখন কি করছে দেখেন, এইখানে তো আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট, আমি নরমাল ভেক্টরটাকে এখানে আঁকছি, আমার যেখানে মেইনলি ইন্টারসেক্টিং পয়েন্টটা সেখানে। সো এখানে একটা আমার দেখেন অ্যাঙ্গেল তৈরি করছে না এন্টারিং এর জায়গায়, আমার নরমাল ভেক্টরটা এইদিকে যাচ্ছে, আমার ডিটা তো এইদিকে যাচ্ছে, তো আমি এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি। আবার যখন লিভিং এইদিকে আমার ডিটা তো এইদিকে যাচ্ছে, আর এটার জন্য আমার নরমাল ভেক্টর কি উপরের দিকে যাচ্ছে, সো আমার এইখানে আমি আরেকটা অ্যাঙ্গেল পাচ্ছি এই এতটুকু। এখন আমরা মিলি বের করতে যাচ্ছি এটা লিভিং নাকি এন্টারিং সেটা। সেটার জন্য আমরা কি করতে পারি দেখেন,
আমাদের ডি ভেক্টরটা এটা, এন ভেক্টরটা এটা। আমি যদি এই দুটো ডট প্রোডাক্ট বের করি তাহলে কি হবে? এন এর ভ্যালু, ডি এর ভ্যালু cos থিটা, তাই না? ডট প্রোডাক্ট আপনাদেরকে Yes, ma'am. সেই 216 মনে পড়ে আছে। ছোটবেলার জিনিসপত্র পড়তে হচ্ছে। সো আমাদের এই দুটোতে আমরা পাচ্ছি মেইনলি এন ডি cos থিটা। যদি আমরা ডট প্রোডাক্ট বের করতে চাই, কার কার? আমার এন কোনটা, এই যে এটা গ্রিন কালারেরটা, আর ডি কোনটা, এই লাইনটা। সো এটার সাথে এই এন এর যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে পাবো এন ডি cos থিটা। সো থিটার মান 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে আমরা কি পাই? একটা নেগেটিভ ভ্যালু পাই। আর থিটার মান লেস দেন যদি 90 হয় তাহলে আমরা মেইনলি একটা পজিটিভ ভ্যালু পাই। তার মানে কি হচ্ছে এখানে আমার এন আর ডি, এটাকে যদি আমি ডট প্রোডাক্ট করি, এন ডট ডি, এটা আমার এখানে দেখেন। মিস থিটা কি দেওয়া থাকবে? না না না, আপনাকে আসলে অত দূরও যাইতে হচ্ছে না, আপনি থিটার দিকেও যাবেন না। আপনি কোথায় মানে কোথায় যাবেন? আপনি মনে করেন দুটো ভেক্টর দেওয়া আছে, আপনি ডিরেক্টলি আপনার থিটার দিকে যাইতে হবে না, আপনার এখানে ছোট মোটো কাজ করলেই হয়ে যাবে। তো আমি এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে দেখেন, এখানে কি আমার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বেশি না এই জায়গাটাতে? তো যখনই Yes, আমাদের ma'am. এন্টারিং হবে তখন আমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তো যখনই আমার 90 ডিগ্রির চেয়ে বড় হবে আমার এন ডট ডি এই ভ্যালুটা নেগেটিভ হবে। তাহলে আমরা এন ডট ডি করে আমরা বুঝতে পারবো আমার এটা এন্ডারিং। সো এন ডট ডি করলে যদি নেগেটিভ হয় তাহলে আমরা বুঝতে পারছি এন্টারিং, পটেনশিয়ালি এন্টারিং। আর এন ডট ডি যদি পজিটিভ হয়, জিরো আপনি বলতে পারেন, জিরো বা পজিটিভ, তাহলে মেইনলি এটা লিভিং। আর আপনি বলছেন যে দুটো যদি দেওয়া থাকে, এখন মনে করেন আমি একটা পয়েন্ট দিলাম, এখানে আমি দেখাই। এতটুকু ইকুয়েশনটা কি বুঝছেন? এনডি যেটা নেগেটিভ হলে যে এন্টারিং আর কেন মানে লিভিং, এন ডট ডি করে যদি নেগেটিভ হয় তাহলে আমি বলছি যে এটা এন্টারিং, আর এন ডট ডি করলে যদি আমার পজিটিভ বা জিরো হয় মানে এলস এ যদি যায় তাহলে আমার লিভিং। ওকে, তাহলে কি বলছে? যদি আমার নেগেটিভ হয় তাহলে এন্টারিং, কারণ অ্যাঙ্গেলটা আমার গ্রেটার দেন 90 ডিগ্রি, আর এন ডট ডি যদি আমার পজিটিভ হয় তাহলে আমার লিভিং। সো এই পয়েন্টটা যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে এন্টারিং, এটা হচ্ছে লিভিং। এখানে মনে করেন আপনার এন্টারিং এর ক্ষেত্রে কি পাবেন? নেগেটিভ পাবেন, এন ডট ডি হলে নেগেটিভ পাবেন, আর এখানে যদি করেন তাহলে আপনার পজিটিভ পাবেন। আচ্ছা, আমরা মনে করেন এর আগেই তো আপনি বললেন যে থিটার মান কি দেওয়া থাকবে কিনা। আপনি যদি ডি ভেক্টরটা জানেন আর যদি এন এর এনটাও যদি জানেন, আমার এই জায়গায় এন এর ভ্যালু কত? -1 0. -1 0, তাই না? আর ডি এরটা মনে করেন আমি এখানে ধরলাম 3,4, কিছু একটা এরকম আমি একটা ধরেন আমি ধরলাম। তো এটাকে আমি কি লিখতে পারি বলেন তো? -1i প্লাস 0j, এরকম ধরতে পারি না? Yes, ma'am. এটা এটার সাথে যদি আমি ডি, ডি বলতে আমি বলছিলাম এটা, মানে এটা আমার একটা ভেক্টর, এই ভেক্টরটা আমি কিভাবে লিখতে পারি? যে 3i প্লাস 4j। আমি কি এভাবে মনে আছে যে আমরা এইভাবে ভেক্টরগুলো যে লিখতে পারতাম, আই আই জে এভাবে? Yes, ma'am. Yes, ওকে, ma'am. সো এটা যদি আমার মনে করেন এটা যদি আমার এন হয়, এটা যদি আমার ডি হয়, এন আর ডি এর ডট প্রোডাক্ট আমরা কিভাবে বের করি? And I এর সাথে I এর গুণ, J এর সাথে J এর গুণ। তাহলে কি হচ্ছে এখানে আমার -3 হচ্ছে, তাই না? Yes, ma'am. -3, এই যে 3 - 1, এই দুটোকে আমি গুণ করলাম, কত হলো? -3
প্লাস 4 ইন্টু 0 মানে 0। অ্যান্সার আমি কত পাচ্ছি? -3। -3i। আই কি গুণের পরে কিন্তু আমরা কিন্তু কোনো আই যে পাই না, আমরা একটা ভ্যালু পাই, তাই না? সো আমরা যদি ডট প্রোডাক্ট যদি দুইটা ভেক্টরের যদি আমরা করতে যাই, এটা যদি n হয় আর এটা যদি আমার d হয়, দুটো যদি আমি ডট প্রোডাক্ট করতে চাই, তখন দেখবেন যে আমরা যেটা ভ্যালু পাই সেটা আই যে কিন্তু থাকে না, জাস্ট এখানকার আই এর সাথে যেটা ভ্যালু এই দুটোর মেইনলি গুণ হয়, প্লাস এখানকার যে সাথে যেটা ভ্যালু সেই দুটোর গুণ হয়, তারপর যে ভ্যালুটা পাচ্ছি সেটা। সো এইভাবে কিন্তু আমার কিন্তু আমি এখানে কি যে ভ্যালুটা পেলাম, দেখেন এটা কিন্তু আমার একটা নেগেটিভ ভ্যালু। সো নেগেটিভ ভ্যালু মানে কি? এন্টারিং। সো আমি এই ভ্যালুটা পেলাম, আমি বলতে পারবো যে পয়েন্ট আমি পেয়েছি এটা হচ্ছে আমার এন্টারিং একটা পয়েন্ট। ওকে, এরপরে আসি। সো আমরা কি এই যে এই পার্টটা যে এন্টারিং নাকি লিভিং এটা বের করতে পারবো? ওকে, এখন আমি যেটা বললাম প্রথমে টি এর ভ্যালুটা বের করব। টি এর ভ্যালু বের করার এখানে একটা ইকুয়েশন আছে, আমি এটাতে মানে পুরোটাতে যাচ্ছি না, আপনারা একটু দেখে নিতে পারেন, মানে ডিরাইভেশনটা। আমার যদি মনে করেন একটা লাইন থাকে p0 p1, তাহলে মনে করেন ওটার হচ্ছে আমার প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এটা। ওটার জন্য আমার এই লাইনের উপর মনে করেন যদি দুটো পয়েন্ট নেয় এরকম, আমার এই যে এই জিনিসটা হচ্ছে বাউন্ডারি, এখানে যদি একটা পয়েন্ট থাকে, এই পাশে যদি একটা পয়েন্ট থাকে, আর বাউন্ডারির উপর যদি একটা পয়েন্ট থাকে, তাহলে এগুলোর জন্য মেইনলিও বের করবে। তো এইখানে এই জিনিসটা যেটা করেছে, এটা কি এখানে আনা যাবে? মনে হয় এসেছে। তো এখানে ও যেটা মেইনলি এখানে করেছে যে যেখানে যেখানে মনে করেন তিনটা ও পয়েন্ট নিয়েছে, নিয়ে প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা করে মনে করেন নরমাল লাইন এঁকেছে। এটা কিসের জন্য আমি বের করছি? এন্টারিং এর জন্য না, এন্টারিং এর জন্য না। এন্টারিং এর জন্য আমি তো বের করলাম এন্টারিং নাকি লিভিং, সেটা আমি কিভাবে বের করব? ডট প্রোডাক্ট করে সেটা আমি বের করলাম। এখন আমি বললাম যে প্রথমে আমাকে প্রত্যেকটা বাউন্ডারির জন্য টি এর ভ্যালু বের করা লাগতো। সো এখানে মেইনলি ওরা যে ইকুয়েশনটা, আমি পুরোপুরি সলভ করে দিচ্ছি না, ওরা এখানে যেই লাইনটা মেইনলি লিখেছে যে দেখেন n ডট পিটি মাইনাস পিই, এই পয়েন্টটার জন্য একটা লিখেছে এইটা ইকুয়াল 0। এই যে এই পয়েন্টটার জন্য যে বাউন্ডারি যদি মনে করেন ইন্টারসেক্ট করে কোনো একটা মানে লাইন, কোনো একটা পয়েন্ট এখানে, ওটার জন্য কি ভ্যালু হবে। সো আমরা এই যে প্রত্যেকটা পয়েন্ট আমরা এখানে যদি দেখি, ওরা যে ইকুয়েশন দিয়ে মেইনলি সলভ করেছে, যেটার মেইন জিনিস যে যদি আমার এটা বাউন্ডারি একটা হয়, ঠিক আছে, আমরা তো বাউন্ডারিতে বললাম কি আমরা একটা নর্মাল লাইন আমরা থাকবে এখানে, আর আমাদের লাইন তো এটা, এই লাইন আর বাউন্ডারির এখানে যদি আমরা একটা নর্মাল আঁকি, এখানে একটা আঁকলাম, কারণ এই জায়গাটাতে ধরছি যে এটাতে যদি হয়, এখানেও আমি একটা নর্মাল আঁকলাম, এখানেও একটা নর্মাল আঁকলাম। তো শুধুমাত্র আমার যেটা বাউন্ডারিকে ইন্টারসেক্ট করেছে ওই পয়েন্টটার জন্য দেখেন আমরা একটা 90 ডিগ্রি পাই এই জায়গাটাতে, যে পিই, 90 হ্যাঁ এই যে এই জায়গাটা, এটা আর এটা, এইটুকের জন্য আমরা একটা 90 ডিগ্রি মেইনলি পাই। বাকিগুলোর জন্য কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো না। দেখেন এটার জন্য আমরা একটা 90 ডিগ্রি পাচ্ছি, এইগুলোর জন্য কিন্তু আমরা 90 ডিগ্রি পাচ্ছি না। তখন ও কি করছে, ni পিটি মাইনাস পিই মেইনলি এখানকার ইকুয়েশন যেটা সেটা ইকুয়াল 0। সো এইরকম করে ও একটা মানে ফর্মুলা ডিরাইভ করলো, যে আমরা ধরেন এটা ধরেন এক্স মিনের যেটা বাউন্ডারি সেটার জন্য একটা করেছে, এক একটার জন্য এক একভাবে করেছে। আমরা যদি সূত্রটা দেখতে পাই তাহলে দেখবো আমাদের মেইন যেটা ইকুয়েশন সেটা হচ্ছে এইরকম এসেছে। যে টিটা আমরা কিভাবে বের করব, আমরা বললাম যে চারটা বাউন্ডারির জন্য আমাকে চারটা টি বের করতে হবে।
চারটা টি কিরকম হবে, এগুলো হচ্ছে তার ইকুয়েশন। এটা হচ্ছে কিসের জন্য, টি লেফটের জন্য, টি রাইট, টি টপ, টি বটম। এই ইকুয়েশন মানে এইভাবেই হচ্ছে মেইনলি ওরা, আপনারা যদি এটা একটু বের করেন তাহলে দেখবেন যে টি এর ভ্যালুগুলো আসলে ওরা এই ইকুয়েশন দিয়ে বের করছে, মানে এটা হচ্ছে মেইনলি ডিরাইভেশন থেকে ওরা এই সূত্রটা পেয়েছে। তো টি লেফটের জন্য এরকম একটা সূত্র, টি রাইটের জন্য এটা, টপের জন্য, বটমের জন্য। এটা মুখস্থ করতে পারবেন? পরীক্ষায় দিয়ে দিবে না? এটা পরীক্ষা দেওয়া থাকবে না, আপনাদেরকে মুখস্থ করতে হবে। পারবেন এটা? আচ্ছা, তো এই সূত্রটা কিন্তু মনে করেন আপনাদেরকে টি বের করার জন্য লাগবে। এখানে দেখেন আমি এই সূত্রটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে আপনাদেরকে বলি, এখানে এটা সূত্রই দেওয়া আছে। দেখেন এখানে মাইনাস এক্স প্লাস এক্স ম্যাক্স, মাইনাস ওয়াই প্লাস ওয়াই ম্যাক্স। তো এই সূত্রগুলোকে যদি আমি একটু সাজাই লিখি টি এর ভ্যালু বের করার জন্য, মনে করেন আমি এখানে লিখলাম যে টি এর ভ্যালু বের করব, টি ক্যালকুলেশন। সো আমি ওখানে না লিখে এখানে লিখি। সো টি এর জন্য আমরা কি করতে পারি, দেখেন এই সূত্রটা যেটা, সেটা কিসের সূত্র ছিল, সেটা হচ্ছে আমার টি লেফটের ছিল, টি লেফটের সূত্র। সো টি লেফটের সূত্রটা কি ছিল, মাইনাস এক্স নট মাইনাস এক্স মিন বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট। সো এটার উপরে কি হবে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স নট প্লাস এক্স মিন। সো প্লাস এক্স মিনটাকে যদি আমি সামনে লিখি তাহলে এক্স মিন মাইনাস এক্স নট বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট। এটা গেল টি রাইট। টি রাইটের ক্ষেত্রে দেখেন তাহলে কি হবে, সো রাইটে আমার রাইট যেটা বাউন্ডারি সেটাতে আমরা কি পাই, এক্স এর ক্ষেত্রে রাইট বাউন্ডারি তো আমরা এক্স ম্যাক্স পাই, তাই না? সো তাহলে কি হবে দেখেন, ওখানে হবে শুধু মিনের জায়গায় ম্যাক্স হবে, মিনের জায়গায় শুধু ম্যাক্স হবে। সো এক্স ম্যাক্স মাইনাস এক্স নট বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট। এটা আমার টি রাইটেরটা। তো টি টপের সূত্রটা তাহলে কি হবে আপনারা বলেন তো এবার, টি টপের সূত্রটা কি হবে, টি লেফটে এক্স এর জায়গায় ওয়াই বসাই দিব। সো হ্যাঁ, টি টপের ক্ষেত্রে দেখেন টপ বাউন্ডারিতে আমার কে আছে, ওয়াই ম্যাক্স আছে। সো টপ বাউন্ডারিতে আমার ওয়াই ম্যাক্স আছে, সো সূত্রের মতন প্রথমে আমার ওয়াই ম্যাক্স মাইনাস কি হবে, এখানে এক্স এর জায়গায় এখানে ওয়াই হবে, ওয়াই নট বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট এটা। আর টি বটম এখানে ক্ষেত্রে কি হবে, ওয়াই মিন মাইনাস ওয়াই নট, ওয়াই মিন মাইনাস ওয়াই নট বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। ম্যাম সবগুলোর সামনে একটা মাইনাস করুন। না, আমি সূত্রটাকে একটু উল্টায় লিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দেখেন এখানে কি ছিল, টি রাইটের কথা চিন্তা করেন, হ্যাঁ টি রাইটের কথা চিন্তা করেন, এখানে ছিল মাইনাস, মানে পুরোটার আগে মাইনাস নিয়ে এক্স নট মাইনাস এক্স ম্যাক্স। আমি যদি মাইনাস গুলো গুণ করে দেই তাহলে মাইনাস এক্স নট প্লাস এক্স ম্যাক্স। আমি কি করেছি, এক্স ম্যাক্সটা আগে এনে মাইনাস এক্স নট বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট এভাবে করেছি। আপনারা এটাও করতে পারেন, এটাও করতে পারেন, এটা একটু মনে রাখা আসলে সহজ, মাইনাস দিয়ে মনে রাখা একটু ডিফিকাল্ট, বা আপনারাও ভুলে যেতে পারেন বা ভুল করতে পারেন। ঠিক আছে, তো আপনারা মনে করেন এই সূত্রটা এখানে এভাবে করতে পারেন। কি ক্যালকুলেশনের জন্য আমরা এটা করতে পারি, সো এগুলো যদি আমরা বের করি তাহলে আমরা টি এর ভ্যালুগুলো পাবো। সো টি এর ভ্যালু আমি এভাবে পেলাম, টি এর ভ্যালু আমি প্রথমে মনে করেন ক্যালকুলেট করলাম, তারপরে আমাকে কি বের করতে হবে, আমি এই জায়গাটাতে পাচ্ছি তাই ইকুয়েশনটা আমার, হ্যাঁ প্রথমে আমাকে টি এর ভ্যালুটা চারটা ভ্যালু বের করতে হবে চারটা বাউন্ডারির জন্য। সো আমি এই সূত্র দিয়ে
টি চারটা বাউন্ডারি বের করতে পারবো। তারপর পিই পি নাকি পিএল এটা আমরা কিভাবে বের করব? পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্ট বের করে n ইনটু ডি দিয়ে, তাই না? n ডট ডি, আমরা এই যে এখানে n ডট ডি দিয়ে আমরা করতে পারবো। ডি এর ভ্যালু আমরা জানি, ডিটা কি হতো? yes ma'am p1 minus p0 ইয়েস, এই যে p1 মাইনাস p0 আমরা এইভাবে কিন্তু বের করতে পারি। p1 কি x1 মাইনাস x0, মানে p1 মাইনাস p0 মেইনলি এই জিনিসটা আসে, x এর ডিফারেন্স মানে x1 মাইনাস x0, y1 মাইনাস y0, এটাই হচ্ছে আমার ডিটা। এটা আমার ডি। আমি n জানি, আমি n কিন্তু আমি জানবো, কারণ আমি n টপের জন্য জানি, রাইট, বটম, মিড, লেফট সবকিছুর জন্য কিন্তু আমি nটা জানি। তো তাহলে আমি যদি ডিটা জানি, মনে করেন ডিটা এই পাশ দিয়ে যাচ্ছে, তাহলে ওই ডি আর এই টপটা গুণ করলেই আমরা কিন্তু n ডট ডিটা পেয়ে যাচ্ছি। n রাইট, বটম, লেফট এভাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে চারটা বাউন্ডারি বের করতে পারছি, এখান থেকে পি নাকি পিএল এটাও বের করতে পারছি। এখন আমাকে যেটা বের করতে হবে আবার পি আর পিএল এর হাইয়েস্ট, মানে এই যে পি এর হাইয়েস্ট আর পিএল এর লোয়েস্ট। আপনাদেরকে আমি একটা কথা বলতে একটু ভুলে গিয়েছি, সেটা হচ্ছে দেখেন আমার মনে করেন লাইনটা স্টার্ট, এখানে এন্ড, ঠিক আছে? সো পিই এই পয়েন্টে আমি যে টি এর ভ্যালুটা বের করব, সো এটা মনে করেন এই ভ্যালুতে আমার টি এর ভ্যালুটা হচ্ছে, মানে এন্টারিং যে পয়েন্টটা, সেখানে যদি আমার টি এর একটা ভ্যালু বের করি, মনে করেন সেটা হচ্ছে আমার টি এন্টারিং টিই, সেটার আমি একটা ভ্যালু পাবো। আর যেখানে মনে করেন বের হয়ে যাচ্ছে লিভিং পয়েন্ট যেটা, সেটা সেখানে যদি আমি একটা টি এল বের করি, এখানে যদি একটা টি এর ভ্যালু বের করি, তো দুটো আমার ভ্যালু মেইনলি আমরা পাবো। সো এখানে টি এল যেটা লিভিং, এটার টি এর ভ্যালু সবসময় এখানকার টি এর ভ্যালুর চেয়ে বড় হবে। তার মানে আমার টি এলটা সবসময় অলওয়েজ ভ্যালিড, মানে ভ্যালিড যদি আমাদের লাইন ইন্টারসেক্ট করে, অবশ্যই আমার টিই এর চেয়ে বড় হবে। মানে লিভিং এর যেটা এই পয়েন্টের যেটা টি এর ভ্যালু, সেটা অবশ্যই এন্টারিং এর যেটা টি সেটার চেয়ে বড় হবে। কারণ আমাদের যদি স্টার্ট আর এন্ড এরকম যদি হয়, আমাদের এই পয়েন্টটার টি অবশ্যই এটার চেয়ে বড় হবে। এটা মনে থাকবে? yes ma'am ওকে। তো আমাদের এইরকম করে মেইনলি এখানকার ম্যাথটা করতে হবে। আমরা এখানে কি কি বের করতে পারবো, এখানে মেইনলি একটা ইকুয়েশন দিয়ে করতে হবে এবং শেষে আমার প্যারামেট্রিক ইকুয়েশনে পয়েন্টগুলো বসাতে হবে। এখানে আপনাদের একটা ম্যাথ করানো আছে। আচ্ছা, এখানে যেটা স্লাইডের মধ্যে আছে, এখানে আসলে সব পয়েন্ট মানে ডিটেইলে এখানে উঠেনি, কেন জানি মানে সমস্যা হচ্ছে। এখানে একটা পিডিএফ আছে সেম মানে ফোল্ডারে, দেখবেন যে ক্লিপিং 2, যেটা 2 এর একটা পিডিএফ আছে, এখানে যদি যান এখানে ম্যাথ ম্যাথ এই যে এখানে কয়েকটা তিনটা মানে পয়েন্টে 3 রকমের ম্যাথ আপনার করা আছে। এখানে প্রত্যেকবার আপডেট করে করে করা হয়েছে। সো বাউন্ডারি এন ডট ডি টি পি পিএল এরকম করে কিছু মানে ম্যাথ করা আছে, এগুলো আপনাদের এভাবে করতে হবে। আচ্ছা, আজকে কি ম্যাথ করাবো নাকি কালকে ক্লাসের পরীক্ষার পরে করাবো? হ্যাঁ, আচ্ছা ম্যাম আগামীকাল বললে ভালো হবে। আমি তাহলে রেকর্ডিংটা অফ করছি।